কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা লাসাতেলিয়ার নীতি সম্পর্কে জানব। নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়ের একদম শেষের দিকে লাসাতেলিয়ার নীতি সম্পর্কে বলা হয়েছে। তো অনেক ক্ষেত্রেই আমরা এই লাসাতেলিয়ার নীতিটা স্কিপ করে যেতে চাই, কেননা এই বিষয়টা আমাদের কাছে একটু জটিল লাগে। আমিও যখন প্রথমবার পড়েছিলাম আমার কাছেও বিষয়টা বেশ জটিল লেগেছিল। তো মানে বেশ অনেকটাই সময় লেগেছিল আমার জিনিসটা বুঝতে। তো আজকে আমরা এই লাসাতেলিয়ার নীতিটাই খুবই সহজভাবে মুখস্থ করব, একদম সহজ সংজ্ঞা মুখস্থ করব, প্লাস আমরা জিনিসটা বুঝবো খুব সুন্দরভাবে, সাবলীল ভাষায়, একদম সহজভাবে। কেননা আমি আমি যখন প্রথমবার পড়েছিলাম আমি জানি জিনিসটা আমার কাছে খুব ডিফিকাল্ট লেগেছিল। মানে আমি আসলে ধরতেই পারিনি যে নীতিটাতে কি বোঝাতে চেয়েছে। তো আমি আমার মতো করে, ঠিক আমি যেভাবে আয়ত্ত করেছিলাম সেভাবেই তোমাদেরকেও আজকে বোঝানোর চেষ্টা করব খুব সহজভাবে। অ্যান্ড আমরা এই নিয়ে পরবর্তীতে, মানে এটা এখন শুধুমাত্র আমি এই নীতির ব্যাখ্যার উপরে ক্লাস নিচ্ছি, পরবর্তীতে আমি এই নীতি দিয়ে কি ধরনের প্রশ্ন আসে, বোর্ডের প্রশ্নগুলো যেমন সৃজনশীলের ঘতে এসে থাকে এই লাসাতেলিয়ার নীতি নিয়ে প্রশ্ন, তো সেইগুলো সলভ করব। অ্যান্ড সেই ধরনের সিকিউগুলো সলভ করব, তাতে আমাদের লাসাতেলিয়ার নীতি নিয়ে কোনো প্রকার সমস্যায় থাকবে না। এমনকি আমার মতো তোমরাও শুরুর দিকে যারা বলবে যে বা ভেবে আছো এখনো যে লাসাতেলিয়ার নীতি খুবই কঠিন, খুবই জটিল, ও জিনিস আমি বুঝি না, ওই নিয়ে প্রশ্ন আসলে আমি ওই প্রশ্ন সলভ করব না, ঠিক তেমনই তোমরাই যারা এমনটা ভাবো ঠিক তারাই এই প্রশ্নের উত্তর আগে করবে। তো চলো এবার আমরা নীতিটা বুঝি। দেখো আমি এখানে লিখে রেখেছি, প্রথমে এই যে সংজ্ঞাটা আমি লিখেছি এই সংজ্ঞাটা তোমরা বোঝার আগে তোমাদের খাতায় উঠিয়ে ফেলো, কেননা এই সংজ্ঞাই আমরা মুখস্থ করব। আর বোঝার পরে এই সংজ্ঞাটা খুবই ইজি লাগবে। তো লিখে নাও তোমরা এটা আগে খাতায়, যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক বা প্রভাবক, তোমরা যারা যে ওয়ার্ড পড়ে কমফোর্ট ফিল করো সেটা পড়তে পারো, নিয়ামক বা প্রভাবক যেমন তাপ, চাপ বা ঘনমাত্রা, মানে এই তিনটা ওয়ার্ডকে একত্রে প্রভাবক বা নিয়ামক বলা হয়। কেননা প্রত্যেকবার এই সংজ্ঞার ভিতরে এই পরপর দুই লাইনে, এখানেও দেখো নিয়ামক লিখেছি, তো তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, আবার তাপ, চাপ কি ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথাটা একটু কেমন মানে আরো কনফিউজ করে দেয়। তো আমি এই তিনটা কথাকে একটা ওয়ার্ডে লিখে দিয়েছি যে নিয়ামক বা প্রভাব। তো একটি নিয়ামক বা প্রভাবক পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে? আচ্ছা, এই এটা তোমরা আগে লিখে নাও। এবার আমরা সংজ্ঞার পরে সর্বপ্রথম জানবো এই যে সাম্যাবস্থা সম্পর্কে। এবার আমরা এই সাম্যাবস্থা সম্পর্কে বুঝবো যে সাম্যাবস্থাটা কি। সাম্যাবস্থাটাকে যদি আমি এক কথায় রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা এমন হবে যে যে কোনো জিনিস যখন আর পরিবর্তন হয় না, মানে সব দিক থেকে তার ভারসাম্য একই থাকে, তখন সেই জিনিসটা সাম্যাবস্থায় থাকে। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো একটা বই একটা টেবিলের ওপর রাখা আছে, তো সেই বইটা তো স্থিরই থাকে, তাই না? বইটা উড়েও যায় না, আবার নিচে পড়েও যায় না। এর কারণ কি? এর মূলত কারণ হলো নিচের দিকে বইয়ের ওজন যতটা টানে টেবিলও উপরের দিকে ঠিক ততটা বল প্রয়োগ করে। মানে তুমি যখন দাঁড়িয়ে থাকো, ধরো আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার শরীরের ওজন যতটা ফ্লোরে দিচ্ছে ফ্লোরও ঠিক ততটাই ওজন মানে বল দিচ্ছে উপরে, যে কারণে আমি স্থির আছি, আমি উপরের দিকে উড়ে যাচ্ছি না বা নিচেও পড়ে যাচ্ছি না। এই যে আমার যে অবস্থা, এই অবস্থাটাকেই সাম্যাবস্থা বলা হয় না। এখন এটা তো আমরা বুঝলাম যে স্বাভাবিক সাম্যাবস্থা কাকে বলে। এবার আমরা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাটা বুঝি। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে বোঝায় যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সামনের দিকে আবার পিছনের দিকে বিক্রিয়ার গতি সমান হয়, তখন বিক্রিয়াটি যে অবস্থায় থাকে তাকে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। এবার আমরা এটা মুছে দিয়ে আগে সাম্যাবস্থার সংজ্ঞাটা লিখি, তারপরে সেখান থেকে আমরা বুঝবো।
এই যে আমি সাম্যাবস্থার সংজ্ঞা লিখেছি, তোমরা এই সংজ্ঞাটা আগে খাতায় উঠিয়ে নাও, তারপর আমি এই জিনিসটা বোঝাচ্ছি। দেখো, সাম্যাবস্থা কাকে বলে? এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় সামনের এবং পিছনের দিকের বিক্রিয়ার গতি সমান হয়, তখন বিক্রিয়াটি যে অবস্থায় থাকে তাকে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। এখন স্বাভাবিকভাবে এই জিনিসটাকে এভাবে বোঝানো হয় একটা লেখচিত্র দ্বারা। ধরো এখান দিয়ে একটা বিক্রিয়া চলছে, যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর বিক্রিয়া হতে পারে। আবার একইভাবে এখান দিয়েও একটা বিক্রিয়া চলছে, বিক্রিয়াটি এখান থেকে শুরু হয়ে এখানে গিয়েছে, আবার এটা এখান থেকে হতে হতে এই পর্যন্ত এসেছে। একটা পর্যায়ে দেখো দুইটা কিন্তু একই সাথে চলছে, একই সাথে, কম বেশি নেই। এর মানে হচ্ছে এখানে মনে হবে সাময়িকভাবে যে বিক্রিয়াটি থেমে গেছে, যে পদার্থগুলো বিক্রিয়া করছিল পরস্পরের ভিতরে তারা হয়তো বিক্রিয়া করা বন্ধ করে দিয়েছে, কিন্তু এখানে দেখে মনে হলেও এদের ভিতরে বিক্রিয়া চলছে। তো এই জিনিসটাকেই মূলত বলা হয় যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। যে আমি তোমাকে সহজ ভাষায় বলি, কোনো কিছু ওখানে ঘটছে বলতে আর কি বিক্রিয়া চলছে। তো এর ভিতরে যে বিক্রিয়া চলছে এটা দেখে বোঝা যাবে না, কিন্তু ওর ভিতরে বিক্রিয়াটা হচ্ছে। এখান থেকে যে বিক্রিয়াটা শুরু হয়েছিল সেটা চলছে এভাবে, আবার এইখান থেকে যেটা শুরু হয়েছিল সেটাও এভাবে চলতে চলতে একসময় দুইটা একই সাথে চলছে, মানে তাদের বিক্রিয়া চলার যে গতি সেই গতিটা সমান হয়ে গেছে। ঠিক সেই সময়টায় যে বিক্রিয়াটা হচ্ছিল সেই বিক্রিয়াটি যে অবস্থায় থাকে সেই অবস্থাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। তো আমরা আশা করছি এই সাম্যাবস্থার যে বিষয়টা এটা আমরা বুঝতে পেরেছি, যে বাইরে থেকে দেখে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ওর কাজ ওর মতো হচ্ছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো লা শাতেলিয়ার নীতির আসল কথা। যেহেতু সাম্যাবস্থা আমরা বুঝেছি, এবার আমরা নীতিতে চলে যাব। তাহলে চলো এবার আমরা আবার নীতিতে ব্যাক করি। আগে নীতির বিষয় এবার বুঝি আমরা। নীতিতে বলা হয়েছিল বিক্রিয়ার কথা, তাই না? যে সাম্যাবস্থায় থাকাকালীন কোন একটি বিক্রিয়া, তা আমরা ধরে নিচ্ছি এটা একটা বিক্রিয়া, যে কোনো কিছুর বিক্রিয়া হতে পারে। ধরে নাও একটা বিক্রিয়া একটা বাটির ভিতরে হচ্ছে, তো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এখন সাম্যাবস্থায় থাকাকালীন এই বিক্রিয়াতে মনে করো তাপ উৎপন্ন হচ্ছে। অনেক বিক্রিয়া থাকে যেগুলো বিক্রিয়া করার ফলে তাপ উৎপন্ন হয়। তা মনে করে নাও যে এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে এবং এটাতে তাপ উৎপন্ন হচ্ছে। এবং তুমি যদি বাইরে থেকে ধরো এই পাত্রের নিচে তুমি মোমবাতি জ্বালিয়ে দিলে, মোমবাতি দিয়ে আরো তাপ দিচ্ছ, এটাতে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, তার উপরে তুমি আরো তাপ দিচ্ছ, তাহলে ওর তাপ বেড়ে যাবে। ওর যে অবস্থা ছিল সেই অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। তাপ যখন বাড়বে তখন ওর যে সাম্যাবস্থা সে অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। তখন ওই বিক্রিয়া চাইবে কি যে তুমি যতটুকু তাপ যেভাবে প্রয়োগ করেছো ঠিক সেভাবেই তাপ ও অপসারণ করে আবার আগের জায়গায় ফেরত আসতে, ঠিক আছে? আবার তাপ, চাপ এবং ঘনমাত্রা। চাপের কথা ধরি, তাহলে এমন হবে, ধরো এই যে বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়াটা এদিকে চাপ প্রয়োগ করছে, কিন্তু এমন ভাবে চাপ প্রয়োগ করছে যেন বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, বা ওর ওই চাপ প্রয়োগ করার ফলে ওর অবস্থানের পরিবর্তন হচ্ছে না। এখন আমি যদি আবার বিক্রিয়াটিকে বাইরে থেকে ঠিক এই দিকেই আবার চাপ প্রয়োগ করি, তাহলে ওর যে চাপ প্রয়োগ করার গতি সে গতিটা অবশ্যই বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে ওর চাপের বৃদ্ধি ঘটবে আর ওর অবস্থার পরিবর্তন হবে। আর অবস্থার পরিবর্তন হওয়া মানেই সেটা সাম্যাবস্থায় থাকবে না। তখন বিক্রিয়াটি চাইবে
ঠিক যে পরিমাণ চাপ আমি বাইরে থেকে দিচ্ছি সেই পরিমাণ বিপরীত চাপ ও প্রয়োগ করে ও আবার ওর সাম্যাবস্থায় ফিরে আসবে, মানে ওর আগের অবস্থায় ফিরে আসবে। এটা ছিল নীতির প্রথম অংশের মূল কথা। এবার আসি নীতির সবচেয়ে কঠিন ভাষা যেটা ছিল আমার কাছে, যে দেখো সংজ্ঞার শেষের লাইন আছে, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। যে সাম্যাবস্থায় থাকাকালে একটি নিয়ামক যদি পরিবর্তন করা হয় তবে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে, এখন এই যে লাইনটা যে নিয়ামক পরিবর্তনের ফলাফল, ঠিক আছে, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথাটুকু, এই জাস্ট এই দুইটা লাইন আমি বোঝার জন্য অনেক ক্লাস দেখেছি, অনেকের কাছে বোঝার চেষ্টা করেছি, কিন্তু মানে আশানুরূপভাবে আমি সেই জিনিসটা বুঝতে পারিনি। আমি চেয়েছিলাম এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়। হ্যাঁ, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন দিয়ে অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছেটা কি, তা এই জিনিসটা আমি নিজে খুব ঘাটাঘাটি করার পরে, মানে প্রচুর এই বিষয়ের উপরে অনেক টাইম দেওয়ার পরে এই জিনিসটার মূল কথাটা, মানে এই দুইটা লাইন, এই লাইনটা দ্বারা কি বোঝায়, কি বোঝাতে চায় সেটা আমি বুঝতে পেরেছি। তো ঠিক সেভাবে যেভাবে আমি বুঝেছিলাম এবং এই দুইটা লাইন বোঝার পরেই নীতি আমার কাছে এত সহজ হয়ে গেছিল যে তারপর থেকে আমি পরীক্ষা দেওয়ার সময় আগে বলতাম যে এই লাসা তেলিয়ার নীতি পরীক্ষা আসলে আমি এই প্রশ্নের উত্তর করব না। ঠিক আমি ওই প্রশ্নটারই অ্যান্সার করতাম যেটাতে লাসা তেলিয়ার নীতির কথা থাকতো এবং অন্যদেরও বলে দিতাম। তা এখন সেই সহজ কথাটাই, এই একটাই কথা যে কথাটা তোমাদের বলবো, এই কথাটা জানার পরে তোমাদের কাছেও নীতি একদম সহজ হয়ে যাবে। এই লাইন দুইটা দ্বারা মূলত যে কথা বোঝায় সেটা একদম এক লাইনে লিখি। হ্যাঁ, আমরা এটা মুছে দিই। একদম সহজ কনসেপ্ট। তোমরা এটা জানার পরে জাস্ট ভাববা যে এই জিনিসটা আমরা এতদিন বুঝতাম না। জিনিসটা হচ্ছে এমন, এই কথাটা শুধুমাত্র এই কথাটা মনে রাখো, আর কিচ্ছু তোমাদের লাগবে না। আমি আশা করছি যে তোমাদের এখন লাসা তেলিয়ার নীতি নিয়ে কোনো প্রকার সমস্যাই নেই। দেখলাম যে সাম্যাবস্থায় থাকাকালে কোনো বিক্রিয়ার যদি কোনো একটা নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সেটি কি যেন সাম্যাবস্থাকে এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই সব কথা ভুলে যাও, সব কথা ভুলে যে জাস্ট এই লাইনটা মনে রাখো, এই লাইনটা মনে রাখো। এটাই লাসা তেলিয়ার নীতির মূল কথা। ওটা শুদ্ধ ভাষায় তুমি তোমার পরীক্ষার খাতায় লিখে দিও, কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। এই কথাটা, জাস্ট এই কথাটা মনে রাখলে আমি আশা করছি এখন তোমাদের আর কারো লাসা তেলিয়ার নীতি নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হলো মূলত ছিল আমার নীতির ব্যাখ্যার উপরে ক্লাস। এর পরবর্তীতে আমি হচ্ছে এই লাসা তেলিয়ার নীতি শুধুমাত্র বুঝলেই তো চলবে না, এটার উপরে যে সিকিউগুলো আসে সেই সিকিউগুলো কিভাবে লিখতে হয়। হ্যাঁ, কিভাবে, আমরা তো সাধারণত শুধুমাত্র নীতিটুকু বোঝাই, ব্যাস শেষ, কিন্তু সিকিউগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে, সেগুলোর উপরে আমি হচ্ছে আলাদা একটা সিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো, যেখানে আমি জাস্ট একটা নিয়মের একটা সিকিউ তোমাদেরকে এই লাসা তেলিয়া নীতির উপর একটা সিকিউ সলভ করে দেখাবো। তারপর থেকে বাকি যত নীতির উপরে, মানে লাসা তেলিয়ার নীতির উপরে যত ধরনের যত রকমেরই প্রশ্ন আসুক তোমরা সবগুলোর অ্যান্সার চোখ বন্ধ করে দিতে পারবে। আমি বলবো এই কথাটা তোমরা একদম তোমাদের মনে গেঁথে নেবে, এই কথাটা মনে গেঁথে নেবে। আর খুবই সহজ ভাষায়, আমরা স্বাভাবিক যে ভাষায় কথা বলি ঠিক তেমনভাবেই আমি খুব সহজ করে আমার মতো চেষ্টা করেছি যে তোমাদের কাছে
এই নীতির মূল কথা তুলে ধরতে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং এরকমভাবে অন্যান্য ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সাথেই থাকো। ধন্যবাদ।